সেই ভয়ঙ্কর ঘরে ঢুকতেই আমার দম আটকে এলো। তবে একদিক থেকে আশ্বস্ত বোধ করছিলাম যে বেয়ারাদের করিডোরে থামিয়ে দেওয়া হয়েছে। ওরা আমাকে ধরিয়ে দেবার জন্যে এখনো খুব ছটফট করছে নিশ্চয়ই। ভাগ্যিস কর্নেল সঙ্গে আছেন। বাথরুমে লাশটা তেমনই পড়ে আছে, কিন্তু এবার নতুন দৃশ্য চোখে পড়ল। লাশের ওপর মুখ গুঁজে উপুড় হয়ে পড়ে আছে সেই তৃণা মৈত্র। বেঙ্কটেশ ঝুঁকে ওর নাড়ি দেখে নিয়ে বললেন, শক খেয়ে অজ্ঞান হয়ে গেছেন মিস্টার আচারিয়া, আপনি দেখুন ডাক্তার এলেন নাকি। একজন অফিসার তক্ষুনি চলে গেলেন। কর্নেল ও বেঙ্কটেশ তৃণাকে সাবধানে তুলে সংলগ্ন বেডরুমের খাটে শুইয়ে দিলেন। কর্নেল বললেন, জয়ন্ত, ওই গ্লাসে জল ঢালো। কর্নেলের হুকুম তামিল করছি। সেই সময় বাথরুমে বেঙ্কটেশের কথা শুনে চমকে উঠলাম। কি আশ্চর্য, এটা দেখছি একটা খেলনা রিভলভার। কর্নেল বললেন, টয় রিভলভার? মাই গুডনেস। হ্যাঁ কর্নেল সরকার, ভারী অদ্ভুত ব্যাপার তো। বলে কর্নেল আমার হাত থেকে জলের গ্লাস নিয়ে তৃণার মুখে জলের ঝাপটা দিলেন। একটু পরেই তৃণা চোখ খুলল। অস্বাভাবিক লাল চোখ। নিষ্পলক তাকিয়ে সে কর্নেলকে দেখল। তারপর আমাকে দেখেই আর্তনাদ করে উঠল, ওই 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 লোকটাই ওকে খুন করেছে, পুলিশ পুলিশ। আঁতকে উঠে বললাম, ছি ছি, কি সব যা তা বলছেন, আপনি তো আমাকে। বেঙ্কটেশ ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়েছেন। কর্নেল চোখ টিপে আমাকে থামতে ইশারা করলে আমি থেমে গেছি। তৃণা দুহাতে মুখ ঢেকে হু হু করে কাঁদতে লাগলো। কান্নার মধ্যে যা বলছে তা একটু একটু বুঝতে পারছি। এখনো কেন আমাকে গ্রেপ্তার করা হচ্ছে না, এই অভিযোগ করছে সে। এতক্ষণ ভয় পাচ্ছিলাম, কিন্তু এবার রাগ এসে সাহস বাড়ালো। মনে মনে বললাম, শয়তানি, এসবই তোমার ষড়যন্ত্র। নিজের স্বামীকে এভাবে খুন করিয়ে কারো কাঁধে চাপাবার মতলব করেছিলে। সেই মতলবে তুমি সি বিচে গিয়ে উপযুক্ত লোক খুঁজছিলে, আর আমিও বোকার মতো তোমার ফাঁদে ধরা দিতে এসেছিলাম। রোশো, তোমার মজা দেখাচ্ছি। কর্নেল বললেন, মিস্টার বেঙ্কটেশ, একটু পরেই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে জানাবো। আপাতত আপনি আপনার কর্তব্য করতে থাকুন। সি ভিউয়ের গ্রাউন্ড ফ্লোরে রিসেপশনের পেছনে ম্যানেজারের ঘর। ম্যানেজার ভদ্রলোক বাইরে গিয়েছিলেন। এসে সব দেখে শুনে অনবরত ঠকঠক করে কাঁপছেন। ওর ঘরেই জিজ্ঞাসাবাদ চলছে। আমার স্টেটমেন্ট ও জেরা পর্ব চুকে যাবার পর তৃণা মৈত্রকে ডাকা হলো। তখন 6:30। বাইরে সমুদ্র অন্ধকারে গর্জন করছে। হোটেলের সবগুলো আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। তৃণা আস্তে আস্তে মিস আয়ারের কাঁধে হাত রেখে ঘরে ঢুকল। মিস আয়ার চলে গেলে বেঙ্কটেশ বললেন, বসুন মিসেস মৈত্র। খুব দুঃখিত, আমি আপনার মনের অবস্থা জেনেও আপনাকে বিব্রত করছি, কিন্তু এটা আমার কর্তব্য, তাই ক্ষমা করবেন। তৃণা বসে বলল, বলুন কি জানতে চান। আপনারা কবে এসেছেন এখানে? সে তো হোটেলের রেজিস্টারে পাবেন, গতকাল সন্ধ্যা 6টা নাগাদ। আপনি জয়ন্তবাবুকে বলেছিলেন আপনার আসার পর
কি সব অদ্ভুত ঘটনা ঘটেছে। কি ঘটনা? তৃণা একটু ভেবে নিল যেন, তারপর বলল, কাল রাতে দুবার আমাদের দরজায় কে নক করেছিল। উনি দুবারই দরজা খুললেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। প্রথমবার রাত 9টায়, দ্বিতীয়বার 10:30টায়। আজ সকালে ব্যালকনিতে দুজনে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার চোখে পড়ল একটা লোক খাড়ির উপরে পাথরের চাতাল থেকে বন্দুক তাক করছে। উনি দেখতে পেলেন, অমনি আমাকে টেনে নিয়ে বসে পড়লেন। সেই অবস্থায় গুঁড়ি মেরে আমরা ঘরে ঢুকলাম। উনি ভীষণ কাঁপছিলেন। আমি জিজ্ঞেস করেও কোনো জবাব পেলুম না। বেশ, তারপর আর কি ঘটনা ঘটল বলুন। নিচের ডাইনিংয়ে আজ দুজনে লাঞ্চ খেতে এসেছি। একজন বয় ওর হাতে একটা চিঠি গুঁজে দিল। লাউঞ্জে কে একজন তাকে নাকি দিয়েছে চিঠিটা। চিঠি পড়ে ওর মুখ শুকিয়ে গেল যেন। জিজ্ঞেস করলাম, কিন্তু এবারও কোনো জবাব দিলেন না। শুধু বললেন, পরে সব বলবো। তারপর খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিলেন। লাউঞ্জে গিয়ে দেখলাম, সত্যি এক ভদ্রলোক বসে আছেন। মিস্টার মৈত্র আমাকে ঘরে যেতে বলে ওই ভদ্রলোকের কাছে গেলেন। আমি আমার স্বামীর কোনো ব্যাপারে কখনো কৌতূহল প্রকাশ করিনি, কিন্তু এবার খুব উদ্বিগ্ন বোধ করছিলাম। আধ ঘন্টা পরে উনি ফিরলেন। তারপর বললেন, একটু কাজে বাইরে যাচ্ছি, শিগগির ফিরব, ভেবো না। তখন প্রায় 2টো। 5টা পর্যন্ত যখন ফিরলেন না, তখন উদ্বিগ্ন হয়ে বেরিয়ে পড়লাম। তারপর ওই ভদ্রলোক জয়ন্তবাবুর সঙ্গে দেখা হলো। বেঙ্কটেশ হাত তুলে বললেন, এবার আমার একটা প্রশ্নের জবাব দিন। জয়ন্তবাবুকে ঘরে বসিয়ে রেখে আপনি কোথায় গিয়েছিলেন? তৃণা মুখ তুলে নিষ্পলক তাকালো। বলল, আমাদের রুমের ইলেকট্রিক কানেকশনটা কাটা দেখে নিচে বলতে এসেছিলাম, কিন্তু লাউঞ্জে নেমেই চোখে পড়ল সেই পাথরের চাতালে সকালের বন্দুকওয়ালা লোকটা আর কে একজন দাঁড়িয়ে আছে। তার চেহারা অবিকল মিস্টার মৈত্রের মতো, পোশাক একই রকম। বেশ খানিকটা দূর বলে স্পষ্ট চেনা যাচ্ছিল না, তাই তক্ষুনি দৌড়ে সেদিকে গেলাম। কিন্তু আমি যেতে যেতে ওরা পাথরের আড়ালে চলে গেল। তখন কিছুক্ষণ খোঁজাখুঁজি করে হোটেলে ফিরে এলাম। এসেই দেখি সে দুহাতে মুখ গুঁজে হু হু করে কেঁদে উঠল। বেঙ্কটেশ বললেন, প্লিজ মিসেস মৈত্র, আমাদের আরো অনেক কিছু জানবার আছে। আপনার স্বামীর হত্যাকারীকে খুঁজে বের করতে আপনার সাহায্য খুবই দরকার। তৃণা ভেজা চোখ তুলে বলল, বলুন, আর কি জানতে চান? আপনার স্বামীর পেশা কি ছিল? স্থায়ী কিছু না, খুব খেয়ালি মানুষ। নানা রকম ট্রেডিং এজেন্সি নিয়ে থাকতেন। সম্প্রতি নতুন কোনো ব্যবসা করার কথা ভাবছিলেন। এবার কর্নেল বললেন, মিসেস মৈত্র, আপনার স্বামী নীলাপুরমে কেন এলেন আপনি নিশ্চয়ই জানেন। তৃণা ঘাড় নাড়ল। জানি না, আমি কখনো ওকে প্রশ্ন করতাম না। এটা আমার স্বভাবও বটে। তাছাড়া প্রশ্ন করলেই উনি বলতেন, পরে বলবো ক্ষণ। এবার হঠাৎ নীলাপুরমে আসবেন বললেন, তখন আমি কোনো প্রশ্ন করিনি। আপনার স্বামীর কি কোনো শত্রু ছিল জানেন? না, থাকলেও আমাকে বলেনি।
আপনার স্বামীর নিশ্চয়ই বন্ধু বান্ধব ছিলেন? হ্যাঁ, তা ছিলেন বই কি, তবে উনি খুব ব্যস্ত মানুষ ছিলেন, আড্ডা দিতে ভালোবাসতেন। খুব ঘনিষ্ঠ এমন কারো কারো নাম নিশ্চয়ই বলতে পারবেন? পুরো নাম আমি বলতে পারবো না। যেমন এক ভদ্রলোক মাঝে মাঝে আমাদের কলকাতার বাসায় আসতেন, অবনীবাবু নাম। আরেকজন আসতেন, তার নাম মিস্টার রক্ষিত। আপনারা কোন ট্রেনে এসেছেন, হাওড়া থেকে? তৃণা একবার ওর দিকে তাকিয়ে বলল, কেন? এমনি জিজ্ঞেস করছি। হাওড়া থেকে ডিরেক্ট আসা যায় না কোনো ট্রেনে। সরি, বলে কর্নেল একটু হাসলেন। বিন্ধ্যাচল অবধি আসা যায়। বিন্ধ্যাচলে কখন নেমেছিলেন? গতকাল 3:05 হবে। আপনার স্বামীর সঙ্গে কারো দেখা হয়েছিল ওখানে? তৃণা নড়ে উঠল। হ্যাঁ হ্যাঁ, হয়েছিল। আমি ভুলে গেছি বলতে। মানে ওই খাড়ির ওপরকার চাতালে যে লোকটাকে দেখেছি তারই সঙ্গে। বিন্ধ্যাচল স্টেশনে ওকে দেখেই উনি এগিয়ে গেলেন। আমাকে বললেন, তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। 15-20 মিনিট লোকটার সঙ্গে কথা বলে ফিরে এলেন। তখন ওকে কেমন উদ্বিগ্ন দেখাচ্ছিল। কর্নেল শুধু বললেন, আমার আর কোনো প্রশ্ন নেই। মিস্টার ভেঙ্কটেশ, ইউ প্রসিড। ভেঙ্কটেশ ঘড়ি দেখে বললেন, মিসেস মৈত্র, আপাতত এই। আপনি ওখানে গিয়ে বসুন। মিস্টার আচার্যা, এবার ডাকুন বয় রণদীপকে। রণদীপ বয়সে তরুণ। ঘরে ঢুকে সেলাম করার পরই তার চোখ গেল আমার দিকে। অমনি ওর ঠোঁটে বাঁকা হাসি উঠল। নির্ঘাত ও বেটা আমাকে তখন বেরিয়ে আসতে দেখেছিল ঘর থেকে। সে দাঁড়িয়ে রইল। ভেঙ্কটেশ তাকে বসতে বললেও সে বসল না। তখন একটু হেসে ভেঙ্কটেশ বললেন, তুমি রণদীপ সিং? জি হ্যাঁ। কতদিন সি ভিউতে এসেছ? তা বছরখানেক হয়ে গেল স্যার। গতকাল তোমার ডিউটি ছিল কখন? 6টা থেকে রাত 1টা। ওই সময়ের মধ্যে মিস্টার মৈত্র ছাড়া নতুন কেউ এসেছিলেন হোটেলে? 2জন সাহেব এসেছিলেন, ওনারা এখনো আছেন। তবে রেজিস্টার দেখলেই সব মালুম হবে স্যার। ঠিক বলেছ। আচ্ছা রণদীপ, ওই সময়ের মধ্যে মিস্টার মৈত্রের ঘরে, মানে 13 নম্বর ঘরে কাউকে নক করতে বা ঢুকতে দেখেছিলে? না স্যার, আমি তো হরদম করিডোরেই ঘুরি। আজ কখন ডিউটি তোমার? দুপুর 2টো থেকে রাত 9টা অবধি আছে স্যার। এই সময়ের মধ্যে কাউকে 13 নম্বরে? বাধা দিয়ে রণদীপ আমার দিকে আঙুল তুলল। ওই যে স্যার। না, উনি ছাড়া আর কেউ ঢোকেনি। ঢুকেছিলেন, কিন্তু। ওকে থামতে দেখে কর্নেল ঝুঁকে পড়লেন। জিজ্ঞেস করলেন, যিনি ঢুকেছিলেন তাকে আর নিশ্চয়ই বেরোতে দেখনি, তাই না? রণদীপের ঠোঁট কাঁপছে। সে কি বলতে চায়, অথচ পারছে না। খুব অবাক আর হতভম্ব যেন। কর্নেল বললেন, এবং যাকে ঢুকতে দেখেছিলে তারই লাশ বাথরুমে দেখা গেল, তাই তো রণদীপ? রণদীপ লাফিয়ে উঠল। হ্যাঁ স্যার, তাই বটে স্যার। এতক্ষণে সেটা খেয়াল হয়নি স্যার। ঘরে সবাই নড়ে উঠেছিল। তারপর ভীষণ স্তব্ধতা। কর্নেল শুধু বললেন, মাই গুডনেস। তারপর শুনলাম
তৃণা মৈত্র চিৎকার করে উঠল, মিথ্যা, একেবারে মিথ্যা, যে খুন হয়েছে সেই আমার স্বামী। তারপর দেখলাম সে অজ্ঞান হয়ে কোণার সোফা থেকে মেঝেই পড়ে গেল। কর্নেল আমাকে ডেকে বললেন, এসো জয়ন্ত, বাইরে যাই। মিস্টার ভেঙ্কটেশ, দরকার হলে রিং করবেন, কিংবা আসতেও পারেন। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। অ্যালবাট্রস, রুম নম্বর 3, রিভোয়া। রাস্তায় পৌঁছে কর্নেল বললেন, জয়ন্ত, কি ভাবছ? ভাবছি লাশটা তবে পুলকেশ মৈত্রের নয়। না, তৃণার স্বামীর নয়। কিন্তু এর মানেটা কি? মানে এখনো বোঝা যাচ্ছে না, মাথাটা পরিষ্কার করা দরকার। তাই ডার্লিং, চলো আমরা একবার ওই খাড়ির ওপর পাথরের চাতালে গিয়ে কিছুক্ষণ বসি। জায়গাটা ভারী চমৎকার। একটু অস্বস্তি হচ্ছিল। বললাম, বন্দুক আর বাইনোকুলারধারী কারো পাল্লায় পড়বো না তো? কর্নেল হেসে বললেন, তোমার দৃষ্টি বিভ্রম নয় তো জয়ন্ত? মোটেও না, স্পষ্ট দেখেছি একজন নীল শার্ট পরা লোক চোখে বাইনোকুলার রেখে দাঁড়িয়ে আছে। অবশ্য তার হাতে বন্দুক দেখিনি। পাহাড়ের ঢালুতে নামতে গিয়ে কর্নেল হঠাৎ বললেন, বরং তার আগে একবার ওই দি সোয়ান নামে হোটেলটা থেকে ঘুরে আসি। হঠাৎ ওখানে কেন? নিছক বিয়ার খেতে। বিয়ার মন্দ নয়, অন্তত এবেলা খাওয়া যাক। দুজনে সোজা এগিয়ে সেই খাড়ির খানিকটা উত্তরে দি সোয়ান নামে ছোট্ট হোটেলের দিকে এগুলাম। হোটেলটা বাংলো বাড়ির মতো। লাউঞ্জে তেমন ভিড় নেই, একপাশে বার। বাইরে ঢুকে দেখলাম যা ভিড় তা এখানেই। নীল আলোয় মৌমাছির মতো এক ঝাঁক মাতাল গুঞ্জন করছে। চাপা সুরে বিলিতি অর্কেস্ট্রা বাজছে। আমরা খালি টেবিল খুঁজতে খুঁজতে কোনায় চলে গেলাম। একটা টেবিলে একজন লোক একা বসে আছে। টেবিলের গ্লাসে রঙিন মদ। কর্নেল ভদ্রতা করে বললেন, বসতে পারি? লোকটা ঘাড় নাড়ল মাত্র, তারপর গেলাসটা তুলে নিয়ে চুমুক দিল। আমরা বসে পড়লাম। ওয়েটার আমাদের পেছন পেছন এসে দাঁড়িয়েছিল। কর্নেল বিয়ার দিতে বললেন। এই সময় আমার চোখে পড়ল তৃতীয় চেয়ারের ওই লোকটার কোমরের কাছে একটা বাইনোকুলার ঝুলছে। অমনি শিউরে উঠে কর্নেলের উরুতে চিমটি কাটলাম। কর্নেল কিন্তু গ্রাহ্যই করলেন না। নির্বিকারভাবে দাঁড়িয়ে হাত বুলোতে থাকলেন। তখন আমি লোকটাকে আরো ভালো করে লক্ষ্য করতে থাকলাম। দূর থেকে কম আলোয় দেখেছি, ভুল হতেও পারে, কিন্তু এর পোশাকও স্পষ্ট বলে দিচ্ছে পাথরের চাতালে দাঁড়িয়ে থাকা লোকটিই বটে। বয়স আন্দাজ 35-36 হবে ওর। বেশ বলিষ্ঠ চেহারা, মুখের চামড়ায় পোড় খাওয়া ভাব আছে। খাড়া নাক আর চৌকো চোয়াল দেখে সহজেই বোঝা যায় লোকটা ডান পিটে না হয়ে পারে না। বিয়ার এসে গেল। কর্নেল বোতল থেকে গ্লাসে খানিকটা বিয়ার ঢেলে বললেন, জয়ন্ত নিশ্চয়ই এই নিরামিষ পানীয়ে সন্তুষ্ট হবে না। কর্নেল আমার চিমটিতে সাড়া দেননি বলে ক্ষুব্ধ ছিলাম, তাই গম্ভীর হয়ে মাথাটা দোলালাম মাত্র। তার মানে হ্যাঁ এবং না দুই হতে পারে। কর্নেল একটু হেসে
গ্লাসটা তুলে চিয়ার্স বলে চুমুক দিলেন। এই সময় তৃতীয় চেয়ারের লোকটা হঠাৎ উঠে দাঁড়ালো, তারপর বেরিয়ে গেল। তখন ব্যস্ত হয়ে চাপা গলায় বললাম, যা, চলে গেল যে? কর্নেল গ্লাসের দিকে তাকিয়ে বললেন, কে গেল ডার্লিং? খেপে গিয়ে বললাম, ন্যাকামি করবেন না, সেই বাইনোকুলারওয়ালা লোকটা এতক্ষণ দিব্যি আপনার সামনে জলজ্যান্ত বসে রইল। আমি আপনাকে চিমটি কাটলাম, অথচ গ্রাহ্য করলেন না। কর্নেল একটু হেসে বললেন, তুমি কি ভাবছো বাইনোকুলার সঙ্গে থাকলেই তাকে খুনি বলে সন্দেহ করতে হবে? নিশ্চয়ই ওই লোকটাই তো তখন খাড়ির ধারে দাঁড়িয়ে। কর্নেল হঠাৎ আমার হাত চেপে ধরে বললেন, চুপ। তারপর অদ্ভুত ভঙ্গিতে চোখের তারা ঘুরিয়ে ওর ডান দিকটা নির্দেশ করলেন। আর চোখে তাকিয়ে দেখি ওই টেবিলে 3 জন লোক বসে আছে। 2 জন সর্দারজি, অন্য একজন ধুতি পাঞ্জাবি পরা বাঙালি ভদ্রলোক। বাঙালি ভদ্রলোকটি যে সর্দারজিদের সঙ্গে আসেননি তা দেখা মাত্রই বোঝা যায়। উনি আপন মনে একটা পেন দিয়ে এক টুকরো কাগজে কাটাকুটি করছেন। পাশের গ্লাসে মদ। মুখের ভাবভঙ্গি দেখেই বুঝলাম প্রচণ্ড নেশা হয়ে গেছে। কাগজের টুকরোটা বাড়িরই বিল মনে হলো। তার উপরে যেভাবে কলম চালাচ্ছেন, বাঙালি যে জাত কেরানি তা নির্দ্বিধায় প্রমাণ করা যায়। আমি আর হাসি চেপে রাখতে পারলাম না। হাসি শুনেই ভদ্রলোক মুখ তুলে তাকালেন। দেখি উনিও গদগদ হয়ে হাসছেন। মাতালের এমন হাসি আমার পরিচিত। আমি ওর কাজে সায় দেবার ভঙ্গিতে মাথা দোলালাম। ভদ্রলোক শুধু মাতাল নন, রসিকও বটে। অমনি দ্বিগুণ উৎসাহে কলম চালনা শুরু করলেন এবং মাঝে মাঝে মাথা তুলে আমার দিকে তাকিয়ে হাসলেন। এমন মজা পেলে ছাড়তে ইচ্ছে করে না। ব্যাপারটা সর্দারজিদের চোখে পড়ল এতক্ষণে। একজন ভুরু কুঁচকে অস্পষ্ট কিছু বলল, মুখে বিরক্তির চিহ্ন। হঠাৎ কর্নেল উঠে দাঁড়ালেন। আমি একবার বেরুচ্ছি জয়ন্ত, তুমি আমার জন্যে এখানেই অপেক্ষা করো। বার 10টা অবধি খোলা, আমি 9:30টার মধ্যেই ফিরব। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই বেরিয়ে গেলেন উনি। আমার ক্ষোভ হলো ওর ওপর, কিন্তু কি আর করা যাবে? ওর কথা মতো না চললে উনিও বড্ড বিরক্ত হবেন। বিশেষ করে খুন খারাপির তদন্তের ব্যাপারে উনি তখন অন্য মানুষ। তাই বসেই থাকতে হলো। এই অবস্থায় ভদ্রলোকের সঙ্গে ভাব না জমিয়ে উপায় নেই। নিঃসংকোচে বললাম, চলে আসুন না এখানে। ভদ্রলোক যেন সেটাই চাইছিলেন। টলতে টলতে কলম, কাগজ আর গেলাস নিয়ে আমাদের টেবিলে এলেন। তারপর নমস্কার করে বললেন, বাঁচলুম, আমার নাম পরিতোষ কারফার্মা। টালিগঞ্জে কাঠগোলা আছে। মশাই যে বাঙালি তা আঁচ করেছিলুম, কিন্তু বুঝলেন ওই 2 সর্দারজির ভয়ে টেবিল ছেড়ে উঠতে পারছিলাম না। কেন বলুন তো? ওদের আমি মশাই ভীষণ ভয় করি। টেবিল থেকে উঠলেই যদি মেরে বসে। আমি হো হো করে হেসে উঠলাম। বললাম, একা এসেছেন নীলপুরমে? পরিতোষবাবু বললেন, হ্যাঁ, আমি মশাই ব্যাচেলর মানুষ, দোকা টোকা ভালোবাসি নে। আপনি? আমিও তাই।
বাচ্চা ছেলের মতো হি হি হেসে পরিতোষবাবু বললেন, খুব ভালো, খুব ভালো। খবরদার স্ত্রীলোকের ছায়া মারাবেন না। মারিয়েছেন তো মরেছেন। তা ব্রাদারের নামধাম? পরিচয় দিতেই লাফিয়ে উঠে বললেন, ওরে বাবা, কি আনন্দ, কি আনন্দ। তারপর হাস্যকর ভঙ্গিতে শীষ দিয়ে বেয়ারাকে ডাকলেন। আমার আপত্তি সত্ত্বেও হুইস্কির অর্ডার দিলেন। বললেন, আপনার মতো সঙ্গী যখন পেয়ে গেছি, আজ মশাই বার শুদ্ধ শুষে খাবো। বললাম, উঠেছেন কোথায়? পরিতোষবাবু ছাদ দেখিয়ে বললেন, মাথার ওপরে, এই সোয়ানেই। আপনি? অ্যালবাট্রসে। খুব ভালো, খুব ভালো বলে একটু ঝুঁকে চোখ নাচিয়ে জিজ্ঞেস করলেন, ওই বুড়ো সাহেবটি কে? এখানে এসেই আলাপ হয়েছে বুঝি? আমেরিকান নয় তো? দেখবেন ব্রাদার, সিআইএ ঘুরঘুর করছে সবখানে। খুব সাবধান। দেশের কোনো কথা ফাঁস করবেন না। আপনারা জার্নালিস্ট, আপনারা দেশের সব গুপ্ত খবর রাখেন কিনা তাই বলছি। বাধা দিয়ে বললাম, না না, উনি ভারতীয়। শুধু ভারতীয় নয়, বাঙালি। পরিতোষবাবুর চোখের ঢেলা বেরিয়ে গেল। হ্যাঁ, উনি বাঙালি? ওরে বাবা, কি আনন্দ, কি আনন্দ। ওয়েটার, ইধারাও। এই আনন্দে আবার হুইস্কি এসে গেল। এমন আমুদে লোক খুব কমই দেখেছি। মেজাজ ভালো হয়ে গেল ক্রমশ। বিয়ারের পর দুপেগ হুইস্কি পেটে পড়ার ফলে নেশাও ধরে যাচ্ছিল। এরপর কিভাবে সময় কেটেছে বলা কঠিন। যখন কর্নেল ফিরে এসে আমার কাঁধে হাত রাখলেন, তখন আমার চোখে নানা রঙের খেলা ভাসছে। রাত কিভাবে কেটেছে মনে নেই। সকালে উঠে দেখি পাশের বেডে কর্নেল নেই। মাথা ভোঁ ভোঁ করছিল, তাই স্নান করলাম। বয় এসে ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্ট সেরে সিগারেট ধরিয়ে ব্যালকনিতে গেলাম। সকালের শান্ত সমুদ্র রোদে ঝকমক করছে। সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে কর্নেল এসে গেলেন। হ্যালো ডার্লিং, উঠে পড়েছ দেখছি। একটু হেসে বললাম, মদে আমার তেমন নেশা হয় না কর্নেল। তাই বটে। কর্নেল মৃদু হেসে বললেন, আশা করি তাহলে গত রাতে কি সব ঘটেছে তোমার সামনে সব মনে আছে? নিশ্চয়ই আছে, বলে যাও ডার্লিং। পরিতোষবাবু আর আমি জমিয়ে খাচ্ছিলাম, তখন আপনি এলেন। তারপর আমরা দুজনে অ্যালবাট্রসে চলে এলাম। কর্নেল আবার হেসে উঠলেন। হাসছেন যে? হাসছি কারণ গত রাতে তোমার প্রচন্ড নেশা হয়েছিল। প্রমাণ? প্রমাণ অনেক। তোমাকে নিয়ে সাইকেল রিক্সা করে ফিরে আসছি। পথে ঝোপঝাড় আর পাথরের আড়াল থেকে একটা লোক রিভলভার থেকে গুলি ছুঁড়ল। আমাদের সৌভাগ্য রিক্সাটা জোরে যাচ্ছিল, তাই লক্ষ্যভ্রষ্ট হলো। আঁতকে উঠে বললাম, সর্বনাশ। কর্নেল বললেন, যাই হোক, আমি তৈরি ছিলাম। পাল্টা গুলি ছুঁড়ে ওর রিভলভারটা ফেলে দিলাম। হাত চেপে ধরে সে পালালো। তখন রিক্সাওয়ালাকে বললাম তোমাকে পৌঁছে দিতে, আর আমি সেই রিভলভারটা খুঁজে নিয়ে মিস্টার বেঙ্কটেশের কাছে গেলাম। ফরেন্সিক টেস্টে নিশ্চয়ই ধরা পড়ছে ওটাই মার্ডার ওয়েপন। এত কাণ্ড, অথচ কিচ্ছু টের পাইনি। পাবে কিভাবে?
পরিতোষবাবু তোমাকে মাতাল করে দিতেই চেয়েছিলেন যে। কেন? ওর কি উদ্দেশ্য থাকতে পারে? তুমি মদে বেহুশ থাকলে ফেরার পথে আমাকে একা খতম করাটা খুব সহজ হবে ভেবেছিলেন। কর্নেল, খুলে বলুন। কর্নেল পা ছড়িয়ে বসে বললেন, জয়ন্ত, এই কেসটা ইন্স্যুরেন্স ঘটিত। বুঝলাম না। পুলকেশ মৈত্রের 3টে ইন্স্যুরেন্স করা আছে, 3 দেড়ে 4.5 লাখ টাকার। সে মরলে টাকাটা পায় তৃণা। অতএব পুলকেশ ঠিকই করেছিল, সে মরবে। আত্মহত্যার কেসে আজকাল ইন্স্যুরেন্স অনেক ঝামেলা করে, কিন্তু কোথাও বেড়াতে গিয়ে খুন হলে ঝামেলা নেই। পুলকেশ ও তৃণা ঠিক করলো যে নীলাপুরমে গিয়ে পুলকেশ খুন হবে। হলো। তার মানে স্ত্রী যদি কোনো ডেড বডিকে স্বামীর বলে চালায়, অসুবিধে নেই। এবার তৃণাকে বাকিটা করতে হবে। ডেথ সার্টিফিকেট নিয়ে ইন্স্যুরেন্সে স্বামীর টাকা ক্লেম করবে, টাকা পেয়েও যাবে। তখন পুলকেশ অজ্ঞাতবাস থেকে বেরিয়ে তৃণার সঙ্গে কোনো নতুন এলাকায় পাড়ি জমাবে। আবার সে অন্য নামে ইনশিওর করবে, আবার খুন হবে, আবার তৃণা টাকা ক্লেম করবে। তখন সেও অবশ্য আর তৃণা নয়, অন্য নাম তাকেও নিতে হয়েছে। এটা হলো ওদের 3 নম্বর কেস। এর আগে পুলকেশ আর তৃণা ছিল অরুণ আর মাধবী। তার আগের নাম ছিল পরিমল আর কেতকী। প্রত্যেকবারই তৃণার নির্বোধ প্রেমিকরা খুন হয়। বাহ, বেড়ে বুদ্ধি তো। কিন্তু এবারকার ডেড বডিটা তাহলে কার? তৃণার আরেক নির্বোধ প্রেমিক অবনী রায়ের। হাওড়াতে পুলকেশ একটা মারাত্মক ভুল করে। এ ভুল সব বুদ্ধিমান শয়তানের ক্ষেত্রেই দেখা যায়, না হলে তাদের ধরা যেত না। পুলকেশ 3টি বার্থ রিজার্ভ করেছিল একই স্লিপে, কিন্তু এখানে পৌঁছে সে অবনীকে নিয়ে যায় দি সোয়ানে। ওখানে অবনীর নামে কিন্তু রুম বুক করা নেই, আছে পরিতোষ কার ফরমার নামে। পুলকেশ অবনীকে বলেছিল ওর এক বন্ধু পরিতোষ কার ফরমার নামে দি সোয়ানে একটা ডাবল রুম বুক করা আছে। পরিতোষ হঠাৎ অন্য কাজে আটকে গেছে, তাই আসছে না। অতএব ওই রুমে সে থাকতে পারে, কোনো অসুবিধে হবে না। কিন্তু পরিতোষ তো একজন চাই, তা না হলে দি সোয়ান অবনীকে থাকতে দেবে কেন? অতএব পুলকেশ অবনীকে বলে সে নিজেই বরং পরিতোষ হয়ে পরিচয় দেবে। রসিদ তো তার কাছে আছেই। এতে ব্যাপারটা দাঁড়ালো বেশ মজার। পুলকেশ ধুতি পাঞ্জাবি পরে খাঁটি বাঙালি বেশে পরিতোষ নামে দি সোয়ানে অবনীর সঙ্গে কিছুক্ষণ কাটায়। আবার সি ভিউতে সাহেব সেজে পুলকেশ নামে স্ত্রীর কাছেও থাকে। অবনী নির্বোধ এবং তৃণার প্রেমে অন্ধ না হলে ফাঁদটা টের পেত। দি সোয়ানে তদন্ত করার পর ব্যাপারটা আমরা টের পেয়ে গেলুম। পুলকেশকে অ্যারেস্ট করতে পেরেছে তো পুলিশ? গত রাতেই দি সোয়ানে সেই ঘরটায় বেটা শুয়ে কাতরাচ্ছিল, হাতে জখম, রুমাল বেঁধেও রক্ত বন্ধ হচ্ছিল না। বেসিনে ডেটলের ছড়াছড়ি। তাকে অবশ্য তক্ষুনি হাসপাতালে পাঠানো হয়েছিল। সব তো বুঝলাম, কিন্তু ওদের ব্যাকগ্রাউন্ড এত শিগগির পেলেন কোথায়? কর্নেল অন্যমনস্কভাবে জবাব দিলেন, তৃণা সব কবুল করেছে।
একটু পরে বললাম, বাইনোকুলার চোখে রেখে খাড়ির উপর যে লোকটা সি ভিউয়ের দিকে লক্ষ্য রেখেছিল সে নিশ্চয়ই পুলকেশ। কিন্তু লক্ষ্য রাখতো কেন? রিনার কাছে সংকেত পাবার জন্য। গ্রিন সিগন্যাল পেলেই সে স্ত্রীর কাছে যেত বলে কর্নেল হেসে উঠলেন। তবেই দেখো জয়ন্ত, তোমাকে বলেছিলাম আমার খুনের কপাল। সত্যি ডার্লিং, কোথাও বেড়াতে গিয়ে আরামে কাটাবো তার কোনো উপায় নেই। দ্য ইন্টারনাল মার্ডারার সব সময় আমাকে অনুসরণ করে বেড়াচ্ছে।